হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ওএস রিলেটেড যে ভিডিওটা হবে এটা মূলত প্রসেস সিঙ্ক্রোনাইজেশন নিয়ে হবে। আজকে আমরা আলোচনা করব আইপিসি সম্পর্কে, ইন্টার প্রসেস কমিউনিকেশন। প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের যে যে কনসেপ্টগুলো আমাদের লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্রিটিক্যাল সেকশন, পিটারসন অ্যালগরিদম, লগ ভ্যারিয়েবল, এছাড়াও আমরা দেখব সেমাফোর কীভাবে কাজ করে, মিউটেক্স ভার্সেস সেমাফোর, কিছু ক্লাসিক্যাল আইপিসি প্রবলেম নিয়ে আলোচনা করব। এছাড়াও কিছু ফেমাস অ্যালগরিদম আছে, ডেকার্স অ্যালগরিদম, বেকারি অ্যালগরিদম, এবং শেষে আমরা প্রায়োরিটি ইনভার্সন নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমাদের আলোচনা হবে আইপিসি নিয়ে। তাহলে আইপিসিটা কি? আইপিসিকে আমরা সহজ করে যদি বলি, এটা একটা মেকানিজম, যেই মেকানিজম ইউজ করে যেই প্রোগ্রামগুলো রানিং অবস্থায় আছে তারা নিজেদের মধ্যে কথা বলে এবং বিভিন্ন ডেটা শেয়ার করে। এই আইপিসির মাধ্যমে মেনলি দুইটা জিনিস হয়। একটা নিজেরা কথা বলে এবং ডেটা শেয়ার করা যায়। কেন এটা দরকার? কারণ প্রসেস সিঙ্ক্রোনাইজেশনে প্রসেসগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি যদি ফর্মাল ডেফিনেশনটা এভাবে দিই যে আইপিসি ইজ এ ওয়ে ফর ডিফারেন্ট process to talk to each other and share data. আমরা যদি একটা অ্যানালজি দিয়ে এটা বোঝার চেষ্টা করি, ধরেন দুটা গ্রুপ আছে স্টুডেন্টদের, এবং তারা একটা গ্রুপ প্রজেক্ট করতেছে। তাহলে সবাই একটা নোটবুক শেয়ার করতেছে, সবাই একটা নোটবুকেই লিখতেছে এবং সেখান থেকেই পড়তেছে। সো এই যে ধরেন তিনজনের একটা গ্রুপ, একটা নোটবুক, আমরা তিনজনকে তিনটা প্রসেস বলতে পারি, কিন্তু তারা কিন্তু একটা নোটবুকই ইউজ করতেছে। তারপরে একটা সিঙ্গল রিসোর্স একটা নোটবুকেই একটা নোটবুক সিঙ্গল রিসোর্স এবং ওটাই ইউজ করতে হবে। সো এখন তিনজনই যদি একসাথে এখানে লিখতে চায় বা তিনজন একসাথেই পড়তে চায়, তখন কনফ্লিক্ট সিচুয়েশন হইতে পারে, সিস্টেম আনইউজুয়াল বিহেভিয়ার চলে আসতে পারে, এরোনাস হইতে পারে, ক্র্যাশ হইতে পারে। এরকম সিচুয়েশন যাতে না হয়। তো কেন দরকার আমাদের এই আইপিসিটা? এই কেন প্রশ্নটা এখানে ইম্পর্ট্যান্ট। আমরা কেন প্রশ্নে আসি, ওয়াই ইট ইজ নিডেড। প্রসেসগুলা খুবই এরা ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু তবুও তারা ইনফরমেশন শেয়ার করতে হবে এবং বিভিন্ন কোঅর্ডিনেশন ওয়ার্ক এখানে কোঅর্ডিনেশন করতে হয় এবং কনফ্লিক্ট অ্যাভয়েড করতে হয়। সো আমাদের আইপিসিটা কেন দরকার? একটা শেয়ারিং ইনফরমেশন শেয়ারিংয়ের জন্য প্রয়োজন হয় ইনফরমেশন। আরেকটা বলতে পারি যে কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক। 3 নম্বরে বলতে পারি অ্যাভয়েডিং কনফ্লিক্ট। ধরেন অ্যাভয়েডিং কনফ্লিক্ট এরকম হতে পারে, ধরেন দুটো প্রসেস একটা সেম ফাইল আপডেট করতে চাচ্ছে অ্যাট দ্য সেম টাইম, তখন একটা কি অবস্থা হবে? তো এরকম সিচুয়েশনে কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য আমাদের আইপিসি প্রয়োজন হয়। তো এটা কিভাবে করে? এখন আমাদের প্রশ্ন হাউ, এই আইপিসিটা কিভাবে কাজ করে? হাউ এটা মেইনলি দুভাবে কাজ করে। একটা শেয়ার্ড মেমোরিতে কার্নেল একটা কমন মেমোরি স্পেস ক্রিয়েট করে, যেখানে প্রসেস রিড বা রাইট করে। এই আমাদের একটা কমন যে নোটবুকের কথা বলছিলাম সেরকম। তো এখানে আবার সিঙ্ক্রোনাইজেশন দরকার হয়। তো সিঙ্ক্রোনাইজেশন টুল হিসেবে
সেমাফোর বা লক্স এগুলো ইউজ হয়। আমরা সেমাফোর এবং লক্স সম্পর্কে ডিটেলস হচ্ছে একটু পরে জানবো। আরেকটাভাবে হইতে পারে, সেটা হচ্ছে মেসেজ পাসিংয়ের মাধ্যমে। এখানে একটা প্রসেস একটা মেসেজ হচ্ছে সেন্ড করে, কার্নেল ডেলিভার সেই মেসেজটা হচ্ছে ডেলিভার করে অন্য প্রসেসগুলোর কাছে। তো একটা প্রসেস একটা মেসেজ সেন্ড করবে, কার্নেল সেটা বাকি যত প্রসেস আছে, ইনভলভিং যত প্রসেস থাকবে সবাইকে ওটা দিয়ে দিবে। এই হচ্ছে দুইভাবে করা যায়, একটা হচ্ছে শেয়ার্ড মেমোরি টেকনিক, আর একটা হচ্ছে মেসেজ পাসিং টেকনিক। তো আমরা এটা যদি একটু লিখি, শেয়ার্ড মেমোরি, তো এখানে কি হয়, এখানে কার্নেল creates a common memory space, a common memory space। তো প্রসেস কি করে, ওইটা রিড করে বা রাইট করে, প্রসেসেস রিড অথবা রাইট। এবং এইটার জন্য আমাদের সিঙ্ক্রোনাইজেশন টুল হচ্ছে প্রয়োজন হয়, সিঙ্ক্রোনাইজেশন টুল। যেমন আমরা বলতেছি এটা যেমন সেমাফোর হইতে পারে, সেমাফোর অথবা লক হইতে পারে। আমাদের 2 নাম্বার টেকনিকটা হচ্ছে মেসেজ পাসিং। তো একটা প্রসেস হচ্ছে মেসেজ, ধরেন একটা P1 একটা প্রসেস, সে একটা মেসেজ MSG বললাম, একটা মেসেজ হচ্ছে পাঠাইছে, কার্নেল এই মেসেজটা অন্যান্য প্রসেসকে ডেলিভার করে দিচ্ছে, ধরেন P2 P3 P4 এর কাছে এটা ডেলিভার করে দিচ্ছে। তো এই দুইভাবে আইপিসি হচ্ছে কাজ করে। তো কোনটা কখন হচ্ছে দরকার হবে, শেয়ার্ড মেমোরি টেকনিকটা আমরা কখন ইউজ করব, মেসেজ পাসিং টেকনিকটা হচ্ছে আমরা কখন ইউজ করব, সো এটা জানা জরুরি। শেয়ার্ড মেমোরি যখন কোনো একটা সিস্টেমের স্পিড হচ্ছে ক্রিটিক্যাল, তখন আমরা হচ্ছে শেয়ার্ড মেমোরি টেকনিকটা ইউজ করব। যেমন ধরেন ভিডিও স্ট্রিমিং বা ডেটাবেস ক্যাশ, এই ধরনের ক্ষেত্রে আমরা শেয়ার্ড মেমোরিটা ইউজ করব। আর এটা হচ্ছে মেসেজ পাসিং, এইটা মেইনলি যখন সিস্টেমের সেফটি বা সিম্পলিসিটিটা বেশি গুরুত্বপূর্ণ, তখন হচ্ছে মেসেজ পাসিং হচ্ছে ইউজ করা হবে। তো আমরা যদি লিখি শেয়ার্ড মেমোরি, এটা হচ্ছে when speed is critical। যেমন ভিডিও স্ট্রিমিং, আর মেসেজ পাসিং এর ক্ষেত্রে যখন সিস্টেমের সেফটি অ্যান্ড সিম্পলিসিটি গুরুত্বপূর্ণ হবে, তখন হচ্ছে মেসেজ পাসিং। তো এটাই ছিল আজকে আমাদের আইপিসি সম্পর্কে আলোচনা। আমরা আলোচনা করব প্রসেস সিঙ্ক্রোনাইজেশন নিয়ে। প্রসেস সিঙ্ক্রোনাইজেশনটা কি? এটা হচ্ছে যখন অনেকগুলো প্রসেস একসাথে কাজ করবে এবং তারা নিজেদের মধ্যে রিসোর্স শেয়ার করবে, বিভিন্ন রকম কোঅর্ডিনেশন করবে, তখন সিস্টেমটা সেফলি স্মুথলি রান করবে এবং বিভিন্ন রকম কনফ্লিক্ট হচ্ছে এড়ায় যাওয়া যাবে। কনফ্লিক্টের আবার অনেক ধরন আছে, যেমন রেস কন্ডিশনস বা ডেডলক, এরকম সিচুয়েশন থেকে এড়িয়ে যাওয়া যাবে কোন একটা মেকানিজমের মাধ্যমে, যেই মেকানিজমটা ফলো করলে সিস্টেম হচ্ছে স্মুথলি চলবে, সেটাই হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। অর্থাৎ প্রসেস তাদের নিজেদের মধ্যে যে কোঅর্ডিনেশনটা হয়, সেটাই হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন।
তো আমি এটার একটা ইজি ডেফিনেশনটা যদি এভাবে দেই, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন পিএস, এটা হচ্ছে এভাবে বলতে পারি যে এটা এনশিওর করে, এনশিওরস দ্যাট মাল্টিপল process work safely when using shared resources, avoiding conflicts like conditions race conditions or deadlock. এখন আমাদের প্রথম প্রশ্ন যে রেস কন্ডিশনটা আবার কি? রেস কন্ডিশন আচ্ছা, রেস কন্ডিশন হচ্ছে আমরা সফটওয়্যারের একটা বাগ বলতে পারি, যেটা মূলত কনকারেন্ট সিস্টেমে হচ্ছে দেখা যায়, একই সাথে চলতেছে এমন সিস্টেমে দেখা যায়। যেমন ধরেন 2টা বা তার থেকে বেশি থ্রেড অথবা প্রসেস যদি কোনো একটা সিঙ্গেল শেয়ার রিসোর্সকে অ্যাক্সেস করতে যায়, তখন কি হবে? তখন আনপ্রেডিক্টেবল একটা বিহেভিয়ার হইতে পারে, আনএক্সপেক্টেড বা এরোনাস বিহেভিয়ার চলে আসতে পারে, অথবা সিস্টেম ক্র্যাশ করতে পারে। রেস কন্ডিশনটা হচ্ছে একাধিক প্রসেস অথবা থ্রেড যখন একজন আরেকজনের সাথে ফাইট করে ফর এ সিঙ্গল শেয়ার্ড রিসোর্স, দ্যাট ইজ কল্ড রেস কন্ডিশন। আর ডেডলক সম্পর্কে আমরা আগেই মোটামুটি জেনেছি। তাহলে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে, ধরেন একটা সিঙ্গল, মানে প্রসেস সিঙ্ক্রোনাইজেশনটা আমাদের কেন দরকার? ধরেন একটা সিঙ্গল ওয়াশরুম আছে, কিন্তু মানুষ অনেক, তো এদের নিজেদের মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে ওই সিঙ্গেল ওয়াশরুম ইউজ করা নিয়ে ঝামেলা হইতে পারে। এখানেই সিঙ্ক্রোনাইজেশনের একটা ব্যাপার চলে আসে। তাহলে সিঙ্ক্রোনাইজেশন যদি না থাকে তখন কি হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এটার উত্তর খুঁজি। যদি সিঙ্ক্রোনাইজেশন না থাকে, উইদাউট সিঙ্ক্রোনাইজেশন কি হয়? ইনকনসিস্টেন্সি তৈরি হয়। ইনকনসিস্টেন্সি এবং সিঙ্ক্রোনাইজেশন না হইলে ডেটা হচ্ছে লস হতে পারে, লস অফ ডেটা, এবং ডেডলক সিচুয়েশন হচ্ছে ক্রিয়েট হতে পারে। সো ডেডলক, তার মানে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন কেন দরকার? যদি আমরা সিস্টেমে কনসিস্টেন্সি চাই, আমরা যদি ডেটা লস না করতে চাই, এবং ডেডলক সিচুয়েশন যদি আমরা অ্যাভয়েড করতে চাই, এর জন্য আমাদের কি দরকার? প্রসেস সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে দরকার। তো এটা কিভাবে করব? এই প্রসেস সিঙ্ক্রোনাইজেশনটা কিভাবে অ্যাচিভ করা সম্ভব? এই হাউ প্রশ্নটা ইম্পর্টেন্ট এখানে। হাউ ফার্স্ট হচ্ছে আমরা লক্স বা মিউটেক্সের মাধ্যমে এটা করতে পারি। লক্স অর মিউটেক্স, এগুলো বিভিন্ন মেকানিজম। এটা হচ্ছে একটা প্রসেস অ্যাট এ টাইম কোনো একটা ক্রিটিক্যাল সেকশনে থাকবে। ক্রিটিক্যাল সেকশন কি আমরা হয়তো ফিউচারে কথা বলবো, আপাতত জাস্ট এইটুকু, এগুলো নিয়ে বিস্তারিত কিছুক্ষণ পরেই বলবো। আপাতত আমরা যদি নামগুলো জেনে রাখি। আরেকটা হচ্ছে সেমাফোর্স, আরেকটা হচ্ছে মনিটর, প্রসেসগুলো মনিটর করা, মনিটরস। তো এই 3ভাবে আমরা প্রসেস সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে অ্যাচিভ করতে পারি।
তো এটা কোথায় কোথায় ইম্পর্ট্যান্ট এই সিনক্রোনাইজেশনটা? ব্যাংকিং সিস্টেমে এটা খুবই ইম্পর্ট্যান্ট, এছাড়াও আপনার টিকিট বুকিং সিস্টেমেও ইম্পর্ট্যান্ট। যেখানেই শেয়ারিং রিসোর্সের ব্যাপার আছে, যেমন ধরেন প্রিন্টার বা কোনো একটা ডকুমেন্ট শেয়ার, ধরেন গুগল ডক্স যে এডিট করতেছে, মাল্টিপল অফ পার্সন একই ডক যদি এডিট করে, সেখানেও একটা সিনক্রোনাইজেশনের দরকার হয়। এছাড়াও প্রিন্টার, এটা টিকিট বুকিংয়ের কথা তো বললাম, এগুলোর জন্য এগুলা হচ্ছে প্রয়োজন। তো এটাই ছিল প্রসেস সিনক্রোনাইজেশন নিয়ে আলোচনা। এবার আমরা ক্রিটিক্যাল সেকশন নিয়ে হচ্ছে আলোচনা করব। ক্রিটিক্যাল সেকশনটা হচ্ছে কি? এটা একটা প্রসেস। আসলে কি প্রসেস হচ্ছে, আমরা বলতে পারি সেট অফ ইনস্ট্রাকশন। তো এটা যেহেতু একটা কোড বেস ইনস্ট্রাকশন, তো ক্রিটিক্যাল সেকশন হচ্ছে ওই কোড এর এমন একটা পার্ট যেখানে এই রিসোর্স, শেয়ার্ড রিসোর্স হচ্ছে অ্যাক্সেস করা হয়। তাহলে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে পার্ট অফ দ্য কোড ওয়্যার এ শেয়ার্ড রিসোর্স ইজ অ্যাক্সেসড। এবং একটা শেয়ার্ড রিসোর্স একাধিক প্রসেস তো অ্যাক্সেস করা উচিত অ্যাট এ টাইম উচিত হবে না, রাইট? সো অনলি ওয়ান প্রসেস শুড রান ইট অ্যাট এ টাইম। তো আমরা যদি এটার ইজি ডেফিনেশনে চলে আসি, critical section is the part of the code where a shared resource is accessed. Only one process should run it at a time. তো এটা আমরা এটার অ্যানালজিটা এইভাবে দিতে পারি। ধরেন একটা হোস্টেলের একটাই কিচেন, এবং সেই কিচেনে একটাই রাইস কুকার এবং কোনো গ্যাস নাই, বিদ্যুৎ দিয়ে রান্না করতে হবে। তাহলে রাইস কুকারে সবাই যদি রাইস বানাইতে যায় একসাথে, তাহলে কি হবে? হবে না। ওই হোস্টেলের রাইস রান্নার ক্ষেত্রে ক্রিটিক্যাল সেকশন হচ্ছে সেই রাইস কুকার, রাইট? এবং একজন মাত্র মানুষ একাধিক মানুষের জন্য রান্না করতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট একজন মাত্র মানুষ অ্যাট এ টাইম রান্না করতে পারবে। সো দ্যাটস দ্য অ্যানালজি আর কি। তো নর্মালি ব্যাংক, এটিএমে এগুলা এই ক্রিটিক্যাল সেকশন থাকবে, টিকিট বুকিংয়ের ক্ষেত্রে, প্রিন্টার কিউয়ের ক্ষেত্রে থাকবে। তো কেন আমাদের আসলে ক্রিটিক্যাল সেকশনটা ইম্পর্ট্যান্ট? এটা ইম্পর্ট্যান্ট কেন? এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট। Why? Sorry for my writing. আচ্ছা যাক, to avoid race condition, যদি দুইটা প্রসেস একসাথে অ্যাক্সেস করে তখন রেজাল্ট ইনকারেক্ট হয়ে যেতে পারে। সো রেস কন্ডিশনকে অ্যাভয়েড করাও এটা ইম্পর্টেন্ট। সো ক্রিটিক্যাল সেকশনটা ইম্পর্টেন্ট। এছাড়াও ডেডলক অ্যাভয়েড করা, স্টারভেশন অ্যাভয়েড করা। আমরা অলরেডি জানি স্টারভেশন কি। স্টারভেশন হচ্ছে এমন একটা সিচুয়েশন যখন একটা প্রসেস তার রিসোর্স পাবেই না, এরকম সিচুয়েশন যদি হয়ে যায় তখন সেটা আমরা বলি স্টারভেশন। তো আমাদের একটা প্রসেসের কোডকে আমরা বিভিন্ন সেকশনে হচ্ছে ভাগ করতে পারি। আমাদের একটা এভাবে বলতে পারি যে এটার একটা এন্ট্রি সেকশন থাকবে, তারপরে ক্রিটিক্যাল সেকশন এখানেই মেনলি রিসোর্স হচ্ছে অ্যাক্সেস করা হয়। এরপরে এক্সিট সেকশন থাকতে পারে,
এছাড়াও রিমাইন্ডার সেকশন এরকম বিভিন্ন রকম সেকশন হচ্ছে থাকবে। তো এন্ট্রি সেকশনে এক্সেসটা রিকোয়েস্ট করা হয় এন্ট্রি সেকশনে, ক্রিটিক্যাল সেকশনে ওই রিসোর্সটা হচ্ছে এক্সেস করা হয়, এক্সিট সেকশনে লকটা হচ্ছে রিলিজ করা হয় বা ফ্ল্যাগ ভেরিয়েবল হচ্ছে রিলিজ করা হয় আর কি। যদি বলি ধরেন ক্রিটিক্যাল সেকশনে যখন যাবে তখন ফ্ল্যাগ ভেরিয়েবল 1 থাকবে, সেখান থেকে যখন বের হয়ে যাবে ফ্ল্যাগ ভেরিয়েবল 0 হয়ে যাবে, এরকম আর কি। অ্যান্ড রিমাইন্ডার সেকশনে আমি আদার টাস্ক এগুলো বলতে পারি। তো নর্মালি কোথায় কাজে লাগে? ক্রিটিক্যাল সেকশনটা মূলত মাল্টি ইউজার সিস্টেমে খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এছাড়াও রিয়েল টাইম সিস্টেম, ধরেন ট্রাফিক সিগন্যাল, এছাড়াও ফাইল এডিটিংয়ের ক্ষেত্রে এগুলো বেশ ভালো কাজে লাগে। তো আমরা যদি একবারে খুব সংক্ষেপে আইপিসি, সিঙ্ক্রোনাইজেশন অ্যান্ড ক্রিটিক্যাল সেকশন নিয়ে আলোচনা করি, তাহলে আইপিসিটা কী ছিল? আইপিসি হচ্ছে কমিউনিকেশন বিটুইন প্রসেস, আর সিঙ্ক্রোনাইজেশন ছিল প্রসেসগুলোর একটা সেফ এক্সিকিউশন, এটা ছিল সিঙ্ক্রোনাইজেশন। অ্যান্ড ক্রিটিক্যাল সেকশনের ক্ষেত্রে এমন একটা অংশ যেই অংশে এই শেয়ার্ড রিসোর্সগুলো এক্সেস করা হয়। এই 3টা ডেফিনেশন আমরা সহজভাবে বলতে পারি। আইপিসির ক্ষেত্রে কী কী টেকনিক ইউজ করা হয়েছিল? শেয়ার্ড মেমোরি টেকনিক ইউজ করা হয়েছিল, মেসেজ পাসিং টেকনিক ইউজ করা হয়েছিল। সিঙ্ক্রোনাইজেশনের ক্ষেত্রে আমরা লকস বা সেমাফোর এগুলো ইউজ করতে পারি। ক্রিটিক্যাল সেকশনের ক্ষেত্রেও লক মেকানিজম কাজ করে। তো এইটাই ছিল আমাদের আজকে ক্রিটিক্যাল সেকশন সম্পর্কে আলোচনা। ওকে, এবারে আমরা আলোচনা করব পিটারসন অ্যালগরিদম নিয়ে। পিটারসন অ্যালগরিদমটা কেন প্রয়োজন? এটা হচ্ছে এরকম, ধরেন আমরা যদি একটা অ্যানালজি দিয়ে এটা বলি যে দুইজন মানুষ একটা সিঙ্গেল ডোর ইউজ করতে চাচ্ছে। ধরেন দুজন মানুষ আসছে, একটা ডোর ইউজ করে রুমের ভিতরে প্রবেশ করবে। প্রত্যেকেই হাত তুললো যে আমি যেতে চাই, কিন্তু পরে বলল যে না তুমি যাও। অর্থাৎ এই যে পোলাইটনেস প্রকাশ করলো আর কি, যে বললো যে না আপনি যান। যাকে বলল সেও বলল না আপনি যান। এই যে দুইজনই বলতেছে আরেকজনকে, এইটাই হচ্ছে পিটারসনস অ্যালগরিদম। অর্থাৎ পিটারসন অ্যালগরিদমকে আমরা বলতে পারি পোলাইটনেস অ্যালগরিদম। পোলাইটনেস অ্যালগরিদম। তো আমরা ফার্স্টে হচ্ছে এটার অ্যালগরিদমিক যে স্টেপ বাই স্টেপ আছে সেটা দেখব। দেন আমরা দুটো এক্সাম্পল দেখব আর কি। একটা এক্সাম্পলের মাধ্যমে কম্প্যারিজন করব যে এটা কিভাবে কাজ করে। তো ফার্স্টে আমরা স্টেপ বাই স্টেপ তাদের ইয়াটা একটু লিখি, অ্যালগরিদমটা স্টেপ বাই স্টেপ। ওকে, ফার্স্ট আমাদের ধরেন ইন্টেন্ট, এটা হচ্ছে দুটো প্রসেসের মধ্যে কাজ করে। তো আমরা একটাকে বলতেছি প্রসেস জিরো। যখন তার যে ফ্ল্যাগ ভ্যারিয়েবল এইটাকে ট্রু করে দিবে, ট্রু বলতে আমি 1 বোঝাচ্ছি, তার মানে সে বলতে চাচ্ছে যে আমি এই রিসোর্সটা বা আমি ক্রিটিক্যাল সেকশনে যেতে চাই। এটা তার ইচ্ছা প্রকাশ, এটাই তার ইন্টেনশন। এখানে P1ও ধরেন একভাবে সেট করলো, P1 হচ্ছে প্রসেস, আরেকটা প্রসেস, এটাও তার ফ্ল্যাগ ভেরিয়েবল সেট করলো 1, অর্থাৎ ফ্ল্যাগ ভেরিয়েবল 1টা হচ্ছে এখন ট্রু। তো এটা যেহেতু পোলাইটনেস অ্যালগরিদম, পোলাইটনেসটা কিভাবে প্রকাশ করবে? পোলাইটনেস হচ্ছে P0 ও সেট করবে টার্ন নামে একটা ভেরিয়েবলকে 1 হিসেবে। এর মানে ও বলতে চাচ্ছে যে না আমার দরকার নাই,
আরেকজন যে আছে সে ইউজ করুক, এরকম আর কি। P1 যেটা করবে, P1 সেম কাজ করবে, সে বলবে যে না এটা হচ্ছে 0, P0 টার্ন হিসেবে 1কে সেট করতেছে, P1 টার্ন হিসেবে 0কে সেট করতেছে। অর্থাৎ P1 বলতেছে না আমার দরকার নাই, আমার দরকার আছে বাট আপনি ইউজ করেন। এটা হচ্ছে তাদের পোলাইটনেস। তো এখানে ওয়েটিং রুলটা কি হবে, অর্থাৎ ওয়েট রুল, এখানে ওয়েট রুল হচ্ছে P0 প্রসেস 0 ওয়েট করবে যখন ফ্ল্যাগ ভেরিয়েবল অফ 1 অ্যান্ড টার্ন 1 হবে। অর্থাৎ যখন 1-এর ফ্ল্যাগও 1 থাকবে আবার টার্ন ভেরিয়েবলও 1 থাকবে, তখন P0 ওয়েট করবে, তখন ওই P1 হচ্ছে কাজ করার জন্য সময় পাবে আর কি। P1 কখন ওয়েট করবে, P1 ওয়েট করবে যখন ফ্ল্যাগ 0 হচ্ছে ট্রু হবে অ্যান্ড টার্নের ভ্যালু থাকবে 0, এই ক্ষেত্রে P1 হচ্ছে ওয়েট করবে। তো এইখানে তো দুইটা কন্ডিশন, P0-র জন্য একটা কন্ডিশন, P1-এর জন্য একটা কন্ডিশন। এখানে এক্স্যাক্টলি একটা কন্ডিশন হচ্ছে ট্রু থাকবে অ্যাট এ টাইম, ফলে একজনই হচ্ছে আসলে ওয়েট করবে। তো যে ওয়েট করবে না সে কোথায় যাবে, সে হচ্ছে তার ক্রিটিক্যাল সেকশনে যাবে, সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে যাবে, ক্রিটিক্যাল সেকশন। তো এখানে the non-waiting process enters critical section. আর যখন একজন ক্রিটিক্যাল সেকশন লিভ করবে তখন সে তার ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে হচ্ছে ফলস করে দিবে, যেটা আরেকজনকে আরেকটা প্রসেস তখন ক্রিটিক্যাল সেকশনে অ্যাক্সেস পাবে আর কি। তো এটার এক্সিটটা এই পাশে করি, হ্যাঁ, এটার এক্সিট হচ্ছে 1 leaving critical section, it sets its flags, যদি এটা 1 হয় অথবা 0 হয়, যেটাই হোক সেটা ফলস, যাতে করে আরেকজন হচ্ছে যেতে পারে। আর রিমাইন্ডার পরবর্তী রিমাইন্ডার যে আর অন্য কাজগুলো হচ্ছে চলতে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের পিটারসন অ্যালগরিদমের স্টেপ বাই স্টেপ। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখানে দেখেন, এখানে দুটো প্রসেস হচ্ছে আছে, এখানে প্রসেস আই এবং প্রসেস জে, দুটো প্রসেস। প্রথমে প্রসেস আই তার ফ্ল্যাগ ভেরিয়েবল ট্রু করে দিচ্ছে, এর মানে প্রসেস আই বলছে যে আমার ক্রিটিক্যাল সেকশনে যাওয়া উচিত, আমার একটা রিসোর্স ইউজ করা উচিত, অ্যাক্সেস পাওয়া উচিত, সে বলতেছে। দেন প্রসেস জে ঠিক সেম কথা বলতেছে, অর্থাৎ তার ফ্ল্যাগ ভেরিয়েবল ট্রু করার মাধ্যমে সে বলতেছে যে না আমারও দরকার এই ক্রিটিক্যাল সেকশনে যাওয়ার। দেন প্রসেস আই কী করলো, টার্ন ভেরিয়েবলটাকে জে করে দিল, তার মানে সে বলতেছে যে ওকে আপনি যান। প্রসেস জে কী করলো, আউট অফ পোলাইটনেস সে বলল যে টার্ন আই, অর্থাৎ না আপনি যান। অর্থাৎ প্রসেস আই টার্ন জেকে করে দিচ্ছে, আবার প্রসেস জে টার্ন ভেরিয়েবল আই করে দিচ্ছে। তাহলে টার্ন ভেরিয়েবল এখন কি আই নাকি জে? অবশ্যই জে না, কারণ লাস্ট চেঞ্জ যেহেতু আই হয়েছে, তার মানে টার্ন ভেরিয়েবল এখন আই। তাহলে এই কন্ডিশন কি ট্রু? এটা কি ট্রু? ফ্ল্যাগ ভেরিয়েবল জে ট্রু, ইয়েস ট্রু। টার্ন কি জে? টার্ন তো জে না, টার্ন হচ্ছে আই, তার মানে এটা কি ট্রু? না, এটা ট্রু না। তাহলে এই লুপ কি চলবে? মানে এই লুপ কি ট্রু হইল? ট্রু তো হইল না। তো এখন লুপ থেকে সে বের হয়ে যাবে, ক্রিটিক্যাল সেকশন সে ইউজ করে ফ্ল্যাগ ভেরিয়েবল আই হচ্ছে ফলস করে দেবে।
তাহলে এখন ফ্ল্যাগ ভেরিয়েবল আই কি? ফলস। আচ্ছা তাহলে দেখেন তো এই কন্ডিশনটা, ফ্ল্যাগ ভেরিয়েবল আই এখন কি? ফলস, রাইট? টার্ন আই আছে, কিন্তু ফ্ল্যাগ ভেরিয়েবল আই তো হচ্ছে ফলস। তার মানে এই কন্ডিশনটা কি ট্রু? না, ট্রু না। তাহলে এই লুপ চলবে না। তাহলে নিচে চলে আসবে, নিচে আইসা ক্রিটিক্যাল সেকশন, প্রসেস যেটা হচ্ছে তার ক্রিটিক্যাল সেকশন ইউজ করবে, দেন সে নিজে তার ফ্ল্যাগ ভেরিয়েবল হচ্ছে ফলস করে দিবে। একই সাথে আই হচ্ছে তার বাকি কাজগুলো করতে থাকবে, দেন যে তার বাকি কাজগুলো করতে থাকবে। এইভাবে আউট অফ পোলাইটনেস অ্যালগোরিদম একজন আরেকজনকে কাজ করতে সহায়তা করে, অর্থাৎ একজন ওয়েট করে আরেকজন কাজ করে। সো এটাই ছিল পিটারসন অ্যালগোরিদম ফর টু প্রসেস। সিঙ্ক্রোনাইজেশন নিয়ে, লক ভ্যারিয়েবল হচ্ছে একটা ফ্ল্যাগ ভ্যারিয়েবল যেটা মূলত বলে যে ক্রিটিক্যাল সেকশন কি এখন ইউজ করা হচ্ছে নাকি হচ্ছে না। অর্থাৎ আমি যদি খুব সংক্ষেপে বলি, ক্রিটিক্যাল সেকশন কি এখন ভ্যাকেন্ট অর এটা অকিউপাইড, এইটা প্রকাশ করার জন্য মেইনলি এই লক ভ্যারিয়েবলটা হচ্ছে ইউজ করা হয়। তাহলে এটার ইজি ডেফিনেশন হচ্ছে এরকম যে এ সিম্পল ফ্ল্যাগ that tells whether the critical section is in use. তার মানে এই লক ভ্যারিয়েবলটা যদি 1 থাকে, মানে যদি 0 থাকে, তার মানে হচ্ছে সিএস হচ্ছে ভ্যাকেন্ট আছে, আর এটা যদি 1 থাকে এর মানে হচ্ছে সিএস এখন অকিউপাইড। তো আমরা একটা একটা ক্যাফের একটা সিঙ্গল রেস্টরুমের কথা চিন্তা করতে পারি। যদি ডোর লক ওপেন থাকে তাহলে আমরা বুঝবো যে ভিতরে কেউ নাই, এখন ভিতরে যাওয়া যাবে। আর যদি লক ক্লোজ থাকে তার মানে ভিতরে মানুষ আছে, আমাদের আসলে ওয়েট করতে হবে। তো এইটা প্রবলেমটা হয় কখন? যখন দুইটা মানুষ একই সাথে ভাবে যে এটা ফ্রি আছে, দুইজনই একই সাথে ওই রেস্টরুমটা হচ্ছে ইউজ করতে চায়, তখনই একটা কলিশন তৈরি হয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আমরা এই লক ভ্যারিয়েবল যে টেকনিক, এটাকে যদি আমরা একটু ইভ্যালুয়েশন করি তাহলে এইভাবে করতে পারি, লাইক মিউচুয়াল এক্সক্লুশন। এটা কি গ্যারান্টি? লক ভ্যারিয়েবলে কি মিউচুয়াল এক্সক্লুশন গ্যারান্টি? না। লক ভ্যারিয়েবল কিন্তু দুইটা প্রসেসকে একসাথে অ্যাক্সেস করতে বাধা দিচ্ছে না, বরং এখানে কলিশনের একটা সম্ভাবনা থাকে। তার মানে এটা গ্যারান্টি না এখানে। এছাড়াও যদি প্রোগ্রেসের ক্ষেত্রে এটা কাজ করে, অর্থাৎ যদি ক্রিটিক্যাল সেকশন হচ্ছে এমটি থাকে তখন যে কেউ এটা ইউজ করতে পারবে। এবং আমরা এখানে বলতে পারি আরেকটা হচ্ছে বাউন্ডেড ওয়েটিং। এখানে স্টারভেশন পসিবল। বাউন্ডেড ওয়েটিংয়ের কথা যদি বলি, বাউন্ডেড ওয়েটিং এটাও এখানে গ্যারান্টি না। কেন? কারণ এখানে স্টারভেশন পসিবল। লক ভ্যারিয়েবল সারাক্ষণ ধরেন 1 আছে, কখনোই 0 হচ্ছে না, তাহলে তো অন্য কেউ ইউজ করতে পারবে না ওই রিসোর্স। এই কারণে আমরা বলতে পারি এখানে স্টারভেশন পসিবল। তো আমরা খুব সংক্ষেপে যদি বলি, লক ভ্যারিয়েবল হচ্ছে খুবই সিম্পলেস্ট সফটওয়্যার সিঙ্ক্রোনাইজেশন টুল। এইটা আসলে আনসেফ ইন প্র্যাকটিস, কারণ রেস কন্ডিশন এখানে ক্রিয়েট হতে পারে, এটা প্র্যাকটিসের জন্য আনসেফ। এটা বলতে পারেন একটা সূচনা। পিটারসন অ্যালগোরিদম, সেমাফোর টেকনিক, আরও যে টেকনিকগুলো আছে এগুলার একটা ইনিশিয়াল ডেভেলপমেন্ট স্টেজ বলা যেতে পারে লক ভ্যারিয়েবলকে। তো এটাই ছিল লক ভ্যারিয়েবল সম্পর্কে।
এবারে আমরা আলোচনা করব সেমাফোরস ইন প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। সেমাফোর হচ্ছে কি? সেমাফোর হচ্ছে একটা সিঙ্ক্রোনাইজেশন টুল। এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল। এইটা ইউজ করা হয় শেয়ার্ড রিসোর্সের এক্সেস কন্ট্রোলের ক্ষেত্রে। এই সেমাফোর ভ্যারিয়েবলটা হচ্ছে ইউজ করা হয়। এটার মেইন কাজ হচ্ছে এটা রেস কন্ডিশন হচ্ছে প্রিভেন্ট করে। এর মেইন অপারেশন হচ্ছে দুইটা, এক হচ্ছে ওয়েট আর এটা হচ্ছে সিগন্যাল। সেমাফোর যদি আমরা ডিক্রিমেন্ট করি তখন ওয়েট সিগন্যাল যায়, ওয়েট অপারেশন হয়। আর আমরা যদি সেমাফোর হচ্ছে ইনক্রিমেন্ট করি তখন হচ্ছে সিগন্যাল অপারেশনটা হয়। তো আমরা যদি এটার ইজি ডেফিনেশনটা এইভাবে লিখি, ওকে, সো এ সেমাফোর is an integer variable used to control access to a shared resource. তো এটার মেইন কাজ কি? এটা হচ্ছে রেস কন্ডিশন হচ্ছে প্রিভেন্ট করে। প্রিভেন্ট রেস কন্ডিশন ইন মাল্টি প্রোগ্রামিং সিস্টেম। এটার মেইনলি অপারেশন হচ্ছে দুইটা অপারেশন, টু অ্যাটমিক অপারেশনস। ওয়ান হচ্ছে আমরা বলি ওয়েট। এটা কখন হয়? যদি ভ্যালু হচ্ছে 0 থেকে ছোট হয় তখন প্রসেস হচ্ছে ব্লক হয়ে যায়, ব্লকড প্রসেস। আরেকটা হচ্ছে সিগন্যাল অপারেশন। এটা যখন ভ্যালু হচ্ছে 0 অথবা 0 সমান হয় তখন একটা ব্লকড প্রসেসকে ওয়েক আপ করা হয়। ওয়েক আপ ব্লকড প্রসেস। তো এটার ফিচার কি আছে? এই সেমাফোর কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এটার কি ফিচার হচ্ছে আছে? এটা মিউচুয়াল এক্সক্লুশনে কাজ করে। মিউচুয়াল এক্সক্লুশন বলতে একটা ক্রিটিক্যাল সেকশনে অ্যাট এ টাইম একটা প্রসেসই হচ্ছে থাকবে, সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন। এটা সিঙ্ক্রোনাইজেশনেও ভালো কাজ করে। সিঙ্ক্রোনাইজেশন এটা ওই প্রসেস এক্সিকিউশন অর্ডার হচ্ছে কন্ট্রোল করে। এছাড়াও রিসোর্স ম্যানেজমেন্ট, ডেডলক অ্যাভয়েডেন্স, এগুলো তো এটা ভালো কাজ করে। রিসোর্স ম্যানেজমেন্ট, ডেডলক অ্যাভয়েডেন্স, এখানেও বেশ ভালো কাজ করে। এবার আমরা দেখব যে সেমাফোর কত ধরনের হতে পারে। টাইপস অফ সেমাফোর। ফার্স্ট ওয়ান আমরা বলতে পারি কাউন্টিং সেমাফোর। এইটার রেঞ্জ হইতে পারে 0 থেকে n পর্যন্ত। এটা মেইনলি ইউজ হয় যখন মাল্টিপল রিসোর্স হচ্ছে থাকে, সেটার জন্য এটা ইউজ হয়। used when multiple resource instance exist
multiple resource instance exist, যেমন ধরেন যদি 5টা প্রিন্টার থাকে তাহলে প্রিন্টারের কাউন্ট হচ্ছে 5, এরকম আর কি। এরপরে আরেক ধরনের সেমাফোর আছে, এটাকে আমরা বলি বাইনারি সেমাফোর। বাইনারি সেমাফোরের ভ্যালু হচ্ছে 0 অথবা 1 হয়। এটা অনেক কাইন্ড অফ লক বলা যায়, ওয়ার্কস লাইক এ লক। এটা ইউজ হয় যখন সিঙ্গল ক্রিটিক্যাল সেকশন, একটা ক্রিটিক্যাল সেকশন থাকে, সেটার অ্যাক্সেসের জন্য এটা ইউজ হয়। ইউজড ফর সিঙ্গল ক্রিটিক্যাল সেকশন অ্যাক্সেস। আচ্ছা, কিছু লিমিটেশন আছে এটার, যেমন প্রায়োরিটি ইনভার্সন, অর্থাৎ যদি খুব লো প্রায়োরিটি হয় প্রসেস, লো প্রায়োরিটি প্রসেস হচ্ছে হাই প্রায়োরিটি প্রসেসের জন্য ব্লক হয়ে যাবে। এছাড়া অনেক সময় ডেডলক অকার হতে পারে যদি ইমপ্রপার অর্ডারিং হয়। এছাড়াও এটার কমপ্লেক্সিটিও হচ্ছে বাড়ায় দেয়। সো এগুলাকে আমরা বলতে পারি আসলে কিছু লিমিটেশন। এটাই ছিল সেমাফোর সম্পর্কে আলোচনা। ওকে, এবার আমরা কিছু ক্লাসিক্যাল আইপিসি প্রবলেমস নিয়ে হচ্ছে আলোচনা করব। প্রথমে আমরা বলে রাখি যে আইপিসি আসলে প্রবলেমগুলো মেইনলি সিঙ্ক্রোনাইজেশন, ডেডলক রিলেটেড প্রবলেম এবং ফেয়ার রিসোর্স শেয়ারিংয়ের প্রবলেম। তো এগুলোর সলিউশন নিয়ে আমরা খুবই সংক্ষেপে কিছু আলোচনা করব। ফার্স্ট প্রবলেম হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেম। প্রডিউসার কনজিউমার প্রবলেম কি প্রবলেম? আচ্ছা, এখানে অ্যাক্টর কারা কারা? এখানে অ্যাক্টর হচ্ছে প্রডিউসার হচ্ছে প্রডিউস করবে, আইটেম ক্রিয়েট করবে, আর কনজিউমার হচ্ছে সেই আইটেমগুলা ব্যবহার করবে। তাহলে ও হচ্ছে ক্রিয়েট করবে, ক্রিয়েটস আইটেম, আর ও হচ্ছে ইউজ করবে, ইউজ আইটেম। এখানে শেয়ার রিসোর্স হচ্ছে ধরেন একটা স্টোরেজ, বা আমরা এটাকে বাফার বলি, শেয়ার্ড রিসোর্স, এটাকে আমরা এখন আপাতত বাফার বলছি। তো মেইন কাজ কি? অ্যাক্টর বা প্রডিউসার আইটেম ক্রিয়েট করে এই বাফারে রাখবে এবং কনজিউমার তার প্রয়োজন অনুযায়ী সেই আইটেমগুলা এই বাফার থেকেই হচ্ছে ব্যবহার করবে। তাহলে প্রবলেমটা কি? ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে এখানে 2 ধরনের ইস্যু হইতে পারে। একটা হচ্ছে ওভারফ্লো হইতে পারে, অর্থাৎ প্রডিউসার আইটেম বানালো কিন্তু বাফার হচ্ছে ফুল, তখন কি হবে? বাফারে তো রাখা যাবে না, এইটা তখন ওভারফ্লো সিচুয়েশন। আবার আরেকটা হইতে পারে আন্ডারফ্লো হইতে পারে, অর্থাৎ বাফার অলরেডি এমটি কিন্তু কনজিউমার এসে বসে আছে আইটেম নেওয়ার জন্য, কিন্তু বাফার হচ্ছে এমটি, সো এটা আন্ডারফ্লো হয়ে যায়। তো এখানে সলিউশনটা কি? এখানেও সলিউশন হিসেবে সেমাফোর বা মিউটেক্স ইউজ করা যাবে। মিউটেক্স সম্পর্কে আমরা একটু পরেই বিস্তারিত জানব। সেমাফোর বা মিউটেক্স মেকানিজম ইউজ করা যায়। এটা হচ্ছে এনশিওর করে যে প্রডিউসার বাফার যখন ফুল থাকবে প্রডিউসার তখন ওয়েট করবে এবং কনজিউমারও ওয়েট করবে যদি বাফার হচ্ছে এমটি থাকে। সো এটা হচ্ছে প্রডিউসার কনজিউমার রিলেটেড প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, এটা হচ্ছে রিডার্স রাইটার্স প্রবলেম। রিডার্স রাইটার্স প্রবলেম। এখানে অ্যাক্টর কারা কারা? এখানে অ্যাক্টর হচ্ছে রিডার। রিডার্স কি করে? রিডার শুধু ডেটা রিড করে, এখানে ডেটার কোনো চেঞ্জ সে আনে না।
আর রাইটার্স হচ্ছে ডেটার আপডেট করে। সো ও হচ্ছে আপডেট করে, আপডেট ডেটা, আর ও হচ্ছে রিড ডেটা, নো চেঞ্জ। তো এখানে আমরা রুলটা কি, মানে এখানে কয়টা কাজ হইতে পারে, কি কি ধরনের সিচুয়েশন আসতে পারে এখানে মাল্টিপল রিডার অ্যাট এ টাইম হচ্ছে পড়তে পারে। মাল্টিপল রিডার can read at once, কিন্তু একমাত্র অনলি রাইটার ক্যান রাইট, মানে অ্যাট এ টাইম দুটা রাইটার রাইট করবে এমন হবে না। সো অনলি one writer can write, এবং কোনো রিডার হচ্ছে পড়তে পারবে না যখন রাইটার হচ্ছে রাইট করতে থাকবে। নো রিডার ক্যান রিড while writer is writing. ওকে, সো এটার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে আমরা রিডার্সকে প্রেফার করতে পারি, অর্থাৎ রিডার হচ্ছে কন্টিনিউ করতে থাকবে যদি সে অলরেডি অ্যাক্টিভ থাকে, এবং তখন রাইটার্স হচ্ছে ওয়েট করতে থাকবে। অথবা আমরা রাইটারকে প্রেফার করতে পারি, রাইটার্স হচ্ছে বেশি প্রায়োরিটি পাবে যাতে রাইটার স্টারভেশনে না যায়, এবং রাইটার হচ্ছে তার কাজ করবে। তো এইটার এখানে সলিউশন আছে দুইটা, একটা হচ্ছে রিডার্স প্রেফারেন্স আর একটা হচ্ছে রাইটার্স প্রেফারেন্স। রিডার্স প্রেফারেন্স, another one হচ্ছে রাইটার্স প্রেফারেন্স। আরেকটা প্রবলেম আছে ডাইনিং ফিলোসফার্স প্রবলেম। এটা একটু লিখি, ডাইনিং ফিলোসফার্স প্রবলেম। এখানে সিনারিওটা হচ্ছে এরকম যে ধরেন 5 জন ফিলোসফার 5টা ফর্ক হচ্ছে শেয়ার করছে, কিন্তু 2টো ফর্ক লাগবে খাওয়ার জন্য, অর্থাৎ 2টো ফর্ক লাগবে খাওয়ার জন্য, কিন্তু ফিলোসফার আছে 5 জন, ফর্ক শেয়ার করা হয়েছে 5টা। তাহলে যদি প্রত্যেক ফিলোসফার একটা করে ফর্ক হচ্ছে হাতে নেয় তাহলেই ডেডলক, কারণ কেউই খেতে পারবে না, কারণ খাওয়ার জন্য তো একটা ফর্ক দিয়ে হবে না, 5টা লাগবে, সরি অ্যাটলিস্ট 2টা লাগবে। কিন্তু 5 জন ফিলোসফার 5টা ফর্ক নিয়ে বসে আছে একটা করে, সো ডেডলক। সলিউশন হচ্ছে আমরা সেমাফোর অথবা মনিটরস ইউজ করতে পারি এই ফর্কের এক্সেস অর ডেডলক হচ্ছে প্রিভেন্ট করার ক্ষেত্রে এইগুলো ইউজ করতে পারি। যাই হোক, এটা আমরা আর ডিটেলস কোনো আলোচনা করব না। আরেকটা প্রবলেম আছে, এটাকে আমরা বলি স্লিপিং বারবার প্রবলেম, এটাও আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। স্লিপিং বারবার প্রবলেম, এটা হচ্ছে বারবার সিচুয়েশন, বারবার থাকবে, ওয়েটিং চেয়ার থাকবে, কাস্টমার থাকবে। যদি কোনো কাস্টমার না থাকে বারবার কি করবে? বারবার ঘুমাবে, বারবার স্লিপস। আর যদি চেয়ার ফুল থাকে, কাস্টমার বারবার তখন বিজি, তখন কাস্টমার হচ্ছে লিভ, মানে সে ত্যাগ করবে, কারণ চেয়ার তো ফুল। আর কাস্টমার আসছে বারবার ঘুমায় আছে, তখন বারবারকে হচ্ছে জাগাইতে হবে, রাইট? এই 3টা সিচুয়েশন হইতে পারে। এটারও সলিউশন হচ্ছে সেমাফোর, এটাও বারবারের অ্যাভেলেবিলিটি, তারপরে ওয়েটিং কাস্টমারের জন্য চেয়ার ফাঁকা আছে কি না, এগুলো জানানোর যে প্রসেস, সেটার জন্য আমরা সেমাফোর হচ্ছে ইউজ করতে পারি। তো এই প্রবলেমগুলাই মূলত সিঙ্ক্রোনাইজেশন, বিভিন্ন চ্যালেঞ্জ ওএস ডিজাইনে, এগুলো মাথায় রেখে আমাদের আসলে ওএস হচ্ছে ডিজাইন করতে হবে। এটাই ছিল আইপিসি রিলেটেড প্রবলেম।
ওকে, এবারে আমরা আলোচনা করব মিউটেক্স ভার্সেস সেমাফোর অ্যান্ড মনিটরস ইন প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। আমরা যেহেতু সেমাফোর সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি, আমরা মিউটেক্স দিয়ে শুরু করি। মিউটেক্স হচ্ছে একটা অবজেক্টস, এটা অবজেক্ট, এই অবজেক্টকে আমরা একটা লক বলতে পারি। এটা এনশিওর করে মিউচুয়াল এক্সক্লুশন, অর্থাৎ কেবলমাত্র একটা প্রসেস অথবা একটা থ্রেড একটা রিসোর্সকে অ্যাক্সেস করতে পারবে। সো এটা এনশিওরস মিউচুয়াল এক্সক্লুশন। এবং এখানে একটা বিষয়, এটা হচ্ছে স্ট্রিক্ট ওনারশিপ মেনটেন করে। স্ট্রিক্ট ওনারশিপ মেনটেন করে, অর্থাৎ কেবলমাত্র লকারই আনলক করতে পারবে। তো এখানে অপারেশনটা কি? আমরা সেমাফোরে দেখেছিলাম যে ওয়েট সিগন্যাল এই ধরনের অ্যাটমিক অপারেশন ছিল, কিন্তু এখানে অপারেশন হচ্ছে লক অ্যান্ড আনলক। এটার ইউজ কেসটা কি? আমরা একটু কালারটা চেঞ্জ করি। ওকে, এটার ইউজ কেসটা কি? ইউজ কেস হচ্ছে এটা ক্রিটিক্যাল সেকশন প্রোটেক্ট করে। ক্রিটিক্যাল সেকশন, লাইক ধরেন আমরা প্রডিউসার কনজিউমারের যে বাফারটা দেখেছি শেয়ার রিসোর্স হিসেবে, সেই বাফারটা সে প্রোটেক্ট করছে, এরকম আর কি। এটা সুবিধা এটা রেস কন্ডিশন প্রিভেন্ট করে এবং এক্সক্লুসিভিটি এনশিওর করে। সো প্রিভেন্টস রেস কন্ডিশন। তো বাট এখানে কিছু অসুবিধা আছে, এখানে স্টারভেশনের সুযোগ থাকে, ক্যান কজ স্টারভেশন, এবং এখানে ওনারশিপের একটা রিকোয়ারমেন্ট আছে, এটাও অনেকটা ঝামেলার। ওকে, তো এবার আমরা একটা ডিফারেন্স দেখি এই সেমাফোর অ্যান্ড মিউটেক্সের মধ্যে একটা ডিফারেন্স। লেটস সি, এটা অ্যাসপেক্ট, মিউটেক্স অ্যান্ড এটা সেমাফোর। ফার্স্ট নেচার, এটা একটা অবজেক্ট লক, আর সেমাফোর একটা কাউন্টার যেটা মেনলি ইন্টেজার। এটার মেকানিজম মিউটেক্সের মেকানিজম লক আর আনলক, এই দুইটা কাজ করে সে। আর সেমাফোরের ক্ষেত্রে ওয়েট অ্যান্ড সিগন্যাল, অর্থাৎ একটা প্রসেসকে ব্লক প্রসেসে নিয়ে যায় আর ব্লক প্রসেসকে একটা রেডি প্রসেসে নিয়ে যায়, এরকম আর কি। তো ওনারশিপ এটা খুবই স্ট্রিক্ট। মিউটেক্স ওনার মাস্ট আনলক, একমাত্র ওনারই আনলক করতে পারবে, এরকম আর কি। আর সেমাফোরে কোনো ওনারশিপ নাই, নো ওনারশিপ। এটার ইউজেস এটা বলতে পারি ওয়ান থ্রেড অ্যাট এ টাইম, তখন মিউটেক্স কাজে লাগে। আর সেমাফোরের ক্ষেত্রে আমরা বলতে পারি মাল্টিপল রিসোর্সেস অ্যান্ড থ্রেডসের ক্ষেত্রে কাজে লাগে। এটা ওয়ান থ্রেড অ্যাট আ টাইম, আর এটা মাল্টিপল রিসোর্সেস অ্যান্ড থ্রেডস। তো কমন ইউজ কি?
মিউটেক্স হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনে কাজে লাগে ক্রিটিক্যাল সেকশনের, আর সেমাফোর হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, সিগন্যালিং এই ধরনের ক্ষেত্রে কাজে লাগে। একটা মিসকনসেপশন আছে যে মিউটেক্স ইজ লাইক এ বাইনারি সেমাফোর। ইটস নট ট্রু। মিউটেক্স হচ্ছে লক উইথ ওনারশিপ, আর বাইনারি সেমাফোর হচ্ছে লক লাইক বাট নো ওনারশিপ রেস্ট্রিকশন আর কি। সো দ্যাটস দ্য অ্যান্সার অফ দ্য মিসকনসেপশন। এবার আমরা দেখব ওকে, এবার আমরা মনিটরস ইন প্রসেস সিনক্রোনাইজেশন। মনিটরস হচ্ছে একটা, এইভাবে বলতে পারি, মনিটরস হচ্ছে খুবই হাই লেভেল সিনক্রোনাইজেশন টুল বা কনস্ট্রাক্ট, যেটা মেনলি 3 ধরনের কাজ করে। শেয়ার ডেটা, অর্থাৎ ক্রিটিক্যাল রিসোর্স নিয়ে কাজ করে, এবং ওই ডেটার উপর অপারেশনস, এবং অটোমেটিক মিউচুয়াল এক্সক্লুশন, এই 3টা লেভেলে হচ্ছে সে কাজ করে। সো আমি এভাবে বলতে পারি যে মনিটর ইজ লাইক এ ক্লাস অর মডিউল। এ মনিটর ইজ লাইক এ ক্লাস অর মডিউল যার শেয়ার্ড ভ্যারিয়েবল আছে, shared variables, এবং যার কিছু মেথডস বা ফাংশন আছে যেগুলা ওই ডেটার উপর বা কাজ করে, ফাংশনস। এটার মেইন কাজ কি? ও অটোমেটিক মিউচুয়াল এক্সক্লুশনে সহায়তা করে। অটোমেটিক মিউচুয়াল এক্সক্লুশন, এই ME দিয়ে আমরা বুঝাচ্ছি মিউচুয়াল এক্সক্লুশন। তো এটা ল্যাঙ্গুয়েজ লেভেলে কাজ করে, এটা OS লেভেলে আসলে ইমপ্লিমেন্টেড না, এটা মেনলি ল্যাঙ্গুয়েজ লেভেলে ইমপ্লিমেন্টেড। যেমন আমরা জাভাতে সিনক্রোনাইজড মেথডস বা ব্লকস এটা ইউজ করি। এছাড়াও বিভিন্ন রকম কন্ডিশন ভ্যারিয়েবল আছে, বিভিন্ন রকম সিগন্যালিং ফাংশন আছে, ওয়েট, নোটিফাই অল। তো আমরা যদি একটু ইমপ্লিমেন্টেশনে একটু সংক্ষেপে বলি, ইমপ্লিমেন্টেশন এটা এনক্যাপসুলেশনে কাজ করে। এনক্যাপসুলেশন এটা মনিটর হচ্ছে ডেটাকে গ্রুপ করে এবং এটার উপর অপারেশন পারফর্ম করে। এছাড়াও বিভিন্ন সিনক্রোনাইজেশন মেথড আছে, কিছু কন্ডিশন ভ্যারিয়েবল আছে। সিনক্রোনাইজেশন মেথড, কন্ডিশন ভ্যারিয়েবল। আচ্ছা, তো অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে অটোমেটিক্যালি মিউচুয়াল এক্সক্লুশন করে ফেলে। সিনট্যাক্সটাও হচ্ছে খুবই ক্লিয়ার, কারণ যেহেতু এটা ন্যাচারালি ওপি ল্যাঙ্গুয়েজের সাথে ফিট করে। এনক্যাপসুলেশনে যেহেতু এটা কাজ এনক্যাপসুলেশনে ইমপ্লিমেন্টেড হচ্ছে, সো এটা বেটার মডুলারিটি দেয়। কিন্তু কিছু লিমিটেশন আছে, যেমন এটা খুবই ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট, কারণ এটা কম্পাইলারে বিল্ট ইন থাকে, এবং আমি বলতে পারি যে এটা লেস পোর্টেবল। যেমন এটা খুবই স্পেসিফিক কিছু ল্যাঙ্গুয়েজে এটা ব্যবহার আছে, যেমন জাভাতে, সি শার্পে। এখানে ওভারহেড, OS ওভারহেড, কম্পাইলার ওভারহেড, ফ্লেক্সিবলও না খুব একটা। সো এটার বেশ কিছু লিমিটেশন আছে। আমি যদি সংক্ষেপে একটা কুইক অ্যানালজি দিই সেমাফোরের সাথে মনিটর, সেমাফোর হচ্ছে প্রোগ্রামার ম্যানেজ করে। এটা হচ্ছে প্রোগ্রামার ম্যানেজড, আর মনিটর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ম্যানেজড। প্রোগ্রামারের কিছু করতে হয় না, ম্যানেজ। তো এটাই ছিল মনিটর ইন সিনক্রোনাইজেশন।
ওকে, এবারে আমরা আলোচনা করব ডেকার্স অ্যালগোরিদম নিয়ে। ডেকার্স অ্যালগোরিদম একটা ক্লাসিক সফটওয়্যার অনলি সলিউশন ফর মিউচুয়াল এক্সক্লুশন বিটুইন টু প্রসেস। তো আমরা একটা অ্যানালজি দিয়ে এটা খুব ভালো বুঝতে পারবো। লেটস সে দুজন মানুষ একটা সিঙ্গেল রেস্টরুম ইউজ করতে চায়। প্রত্যেকেই একটা করে কার্ড শো করতেছে এবং বলতেছে যে আই ওয়ান্ট টু ইউজ ইট, আমি এটা ব্যবহার করতে চাই। দুজনই কার্ড উঠাইল, দুজনেরই প্রায়োরিটি আছে। দ্য পার্সন উইদাউট দ্য প্রায়োরিটি স্টেপস ব্যাক। মানে ধরেন দুইজন মানুষ, একজনের প্রায়োরিটি একটু বেশি, আরেকজনের প্রায়োরিটি হচ্ছে কম। যার কম সে তার কার্ড লোয়ার করবে এবং ওয়েট করবে যতক্ষণ না টোকেন চেঞ্জ হয়। এটা হচ্ছে অ্যানালজি বলতে পারি। তো এটা হচ্ছে ধরেন দুইটা প্রসেস, মিউচুয়াল এক্সক্লুশন অ্যালগোরিদম। দুজনেই বলতেছে যে আই ওয়ান্ট ইন, আমি চাই এটা। প্রত্যেকেই আরেকজনের ফ্ল্যাগ চেক করবে এবং চেক করবে যে তাদের প্রায়োরিটি আছে কি না। এই প্রায়োরিটিটা বোঝানোর জন্য আমরা টার্ন নামে একটা ভ্যারিয়েবল ইউজ করব। যার টার্ন থাকবে সে রিসোর্স পাবে, আর যার টার্ন থাকবে না সে ওয়েট করবে। এইটা হচ্ছে ডেকার্স অ্যালগোরিদম। তো এর জন্য আমরা স্টেপ বাই স্টেপ একটা অ্যালগোরিদম হচ্ছে আমরা করি। ওকে, স্টেপ বাই স্টেপ একটা অ্যালগোরিদম হচ্ছে আমরা লিখি। ওকে, স্টেপ বাই স্টেপ। First, express intent, right? Express intent. Flag variable দেখাবে, flag variable true করে দিবে। এর মানে হচ্ছে প্রসেস আই ডিক্লেয়ার করতেছে যে সে ক্রিটিক্যাল সেকশনটা চায়। তারপরে কনফ্লিক্ট ডিটেক্ট হবে, ডিটেক্ট কনফ্লিক্ট। তো এখানে চেক হবে যে যদি অন্য প্রসেসও এই ক্রিটিক্যাল সেকশন হচ্ছে চায় অ্যাট এ টাইম, তখনই আমরা কনফ্লিক্ট হচ্ছে ডিটেক্ট করে ফেলব। ওয়াইল ফ্ল্যাগ যে, তখনই আমরা বুঝতে পারবো যে এটা কনফ্লিক্ট ডিটেক্ট হয়েছে। তখন আমাদের একটা রেজলিউশনে যেতে হবে। এটাকে আমরা এভাবে বলতে পারি টাই রেজলিউশন। এটা টার্ন নামে একটা ভ্যারিয়েবল হচ্ছে। এখানে আমরা দেখব যে কার টার্ন। যদি জের টার্ন থাকে, অর্থাৎ টার্ন ভ্যারিয়েবলে যদি জেটা হচ্ছে থাকে, তার মানে আই তখন কি করবে? আই তখন টেম্পোরারিলি তার যে ইনটেন্ট সেটা উইথড্র করবে, অর্থাৎ ফ্ল্যাগ ভ্যারিয়েবলে ফলস দিবে এবং ওয়েট করতে থাকবে। যতক্ষণ টার্ন যে থাকবে ততক্ষণ সে ওয়েট করতে থাকবে। যখন টার্ন চেঞ্জ হবে, আই তার ফ্ল্যাগ আবার উপরে তুলবে এবং আবার চেক করবে। দেন যদি এমটি থাকে তখন সে ইউজ করবে। এরকম আর কি ব্যাপারটা। সো এখানে আমরা একটু লিখি, ইফ টার্ন ইকুয়াল জে, দেন আই temporarily withdraw its intent। অর্থাৎ আমরা বলতেছি যে সে ফ্ল্যাগ আই হচ্ছে সে ফলস করে দিবে এবং ওয়েট করতে থাকবে, and waits while টার্ন হচ্ছে যে, ততক্ষণ সে ওয়েট করতে থাকবে। যখন টার্ন যে চেঞ্জ হবে তখন আই আবার তার ফ্ল্যাগ ভ্যারিয়েবল ট্রু করবে এবং আবার চেক করবে যে টার্নে অন্য কেউ আছে কিনা। যদি কেউ না থাকে সে আবার করে দেবে। 4 নাম্বার হচ্ছে আমাদের এন্টার
ক্রিটিক্যাল সেকশন, এন্টার ক্রিটিক্যাল সেকশন। তো এখানে যদি ফ্ল্যাগ যে হচ্ছে ফলস থাকে এবং টার্নও হচ্ছে যে না, তখন আই হচ্ছে লুপ থেকে বের হবে এবং ক্রিটিক্যাল সেকশনে হচ্ছে প্রবেশ করবে। অর্থাৎ আমি এইভাবে বলতে পারি ওয়াই ফ্ল্যাগ যে হচ্ছে ফলস, অথবা টার্ন যে হচ্ছে মানে টার্ন হচ্ছে যে না, তাইলে তখন আই হচ্ছে এই ক্রিটিক্যাল সেকশনে এন্টার করবে, রাইট? এবং লাস্টে মানে এইভাবে চলতে থাকবে লুপ। তো এখানে কি হয়, এখানে আসলে মিউচুয়াল এক্সক্লুশনটা নিশ্চিত হয় এবং অ্যাটলিস্ট একটা প্রসেস যখন ক্রিটিক্যাল সেকশনে থাকে অন্যজন ওয়েট করে, এবং একটা প্রসেস আজীবন কিন্তু ওয়েট করে না, কারণ এই টার্ন ভেরিয়েবল হচ্ছে শিফট করতে থাকে। তো এইটাই বাউন্ডেড ওয়েটিং আর কি, অর্থাৎ তিনটা জিনিস এখানে নিশ্চিত হয়: মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস অ্যান্ড বাউন্ডেড ওয়েটিং। তো এটার পাইথন ইমপ্লিমেন্টেশন আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, কেউ যদি আগ্রহী থাকে সে রান দিয়ে দেখতে পারে। তো এখানে কিছু লিমিটেশন থাকে। লিমিটেশন হচ্ছে এটা অনলি 2 প্রসেসের জন্যই কাজ করে। যদি প্রসেস 2 এর বেশি হয় তখন আসলে এই অ্যালগোরিদমটা ইউজ করা যাবে না, ডেকার্স অ্যালগোরিদম ইউজ করা যাবে না। এবং এটা আসলে এটার কিছু হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট আছে। হিস্ট্রিক্যালি ডেকার্স অ্যালগোরিদমটা ইম্পর্টেন্ট কেন? কারণ এইটাই প্রথম একটা কারেক্ট সলিউশন ফর 2 প্রসেস। এরপরে অবশ্য আরও ভালো ভালো প্রসেস অ্যালগোরিদম আসছে। এই ডেকার্স আর পিটারসনের মধ্যে যদি আমরা কিছুটা তুলনা করতে যাই, তাহলে ডেকার্সটাই হচ্ছে একটু ওল্ডার এবং এ বিট মোর কমপ্লেক্স। এটা ফুললি সফটওয়্যার বেসড, আর পিটারসন হচ্ছে একটু সিম্পলার অ্যান্ড এটাই আসলে সফটওয়্যার অনলি। সো এটাই ছিল এদের মধ্যে একটা কম্প্যারিজন আর কি। সো এটাই ছিল ডেকার্স অ্যালগোরিদম। এবারে আমরা বেকারি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। বেকারি অ্যালগোরিদমটা কি? এটা হচ্ছে ল্যাম্পোর্টস বেকারি অ্যালগোরিদম। তো এখানে আমরা যদি খুব সংক্ষেপে বলি, লাইক এ বেকারি শপ, ধরেন আপনি পিৎজা বার্গে গেছেন। পিৎজা বার্গে যে আপনি কি করবেন, অনেক মানুষ, ফার্স্টে আপনি অর্ডার দিবেন। অর্ডার দিলে ওরা আপনাকে একটা টোকেন দিবে। দেন আপনার টোকেনের টার্ন যখন হবে, সময় যখন হবে, 50 নম্বর সিরিয়াল যদি হয় টোকেনে, তাহলে 50 নম্বর সময় আপনি আপনার খাবারটাকে, তারা আপনার খাবার সার্ভ করবে 50তম সিরিয়ালে। এই যে টোকেন বেসড যে একটা সিস্টেম, আপনি বেকারি অ্যালগোরিদমকে ঠিক একই রকম বলতে পারেন। এখানে প্রত্যেকটা প্রসেস হচ্ছে একটা টিকিট নিবে, লাইক এ বেকারি, লাইক অ্যাট এ বেকারি। প্রসেস উইথ দ্য স্মলার টিকিট, যার টিকিট ভ্যালু সবচেয়ে কম, সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে এন্টার করবে এবং সে যখন তার কাজ যখন হয়ে যাবে তখন সে তার টিকিট রিলিজ করে দিবে, অর্থাৎ এটা 0 বানায় দিবে। এবং এইভাবে আমরা বলতে পারি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, একটা ফেয়ারনেস পাবে। এইটা হচ্ছে একটা আর কি। তো এখানে আমরা ফার্স্টে পুরো অ্যালগোরিদমটা হচ্ছে লিখব এবং সেটা ব্যাখ্যা করব। সো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, স্টেপ বাই স্টেপ। ফার্স্টে অ্যানাউন্স চুজিং। অ্যানাউন্স চুজিং, চুজিং ভ্যারিয়েবল। এখানে একটা চুজিং ভ্যারিয়েবল ইউজ করব আমরা। এই চুজিং ভ্যারিয়েবল যদি ট্রু হয়, এর মানে হচ্ছে অন্যদেরকে আমি বলতেছি যে আমি এখন একটা টিকিট নিব, অর্থাৎ টিকিট নেওয়ার যে প্রস্তুতি, ঘোষণা এই চুজিংয়ের মাধ্যমে প্রকাশ পায়। দেন আমরা টিকিটটা হচ্ছে নিব, পিক টিকিট, টিকিট বা টোকেন বলতে পারি আমরা। তো নাম্বার আই হচ্ছে 1 +
ম্যাক্স অফ অল টিকিট, অর্থাৎ ধরেন প্রথম যে আসছে সে টিকিট 1 পাবে, দ্বিতীয়তে যে আসছে টিকিট 2 পাবে, এইভাবে যত আসতে থাকবে টিকিট ভ্যালু কিন্তু 1 করে করে বাড়তে থাকবে। সো এটা এখানে এনশিওর করা হয়েছে। এবং যখন এই চুজিংটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে ডান চুজিং ভ্যালুটা হচ্ছে আমাদের ফলস করে দিতে হবে, ডান চুজিং। সো চুজিংটা তখন হয়ে যাবে ফলস। এরপরে একটা ওয়েট লুপ কাজ করবে, যেখানে প্রত্যেক আদার প্রসেস, আমি ধরে নিচ্ছি যে ওয়েট করবে, মানে ওয়েট করবে যদি যে হচ্ছে স্টিল চুজিং, মানে চুজ করতে থাকে তাহলে ওয়েট করতে থাকবে। এবং যখন মানে যে একটা টিকিট পাবে তখন সে মানে আই কিন্তু লেক্সিকোগ্রাফিক্যালি স্মলার হবে আর কি। তো সে তখন মানে ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করবে এবং এক সময় সে এটা রিলিজ করবে আর কি। তো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটা আমরা সুডো কোড দিয়ে মনে হয় ভালো বোঝানো যাবে। এটা 4 নম্বরটা, এই ওয়েট লুপের ব্যাপারটা। ধরেন ফর অল যেটা 0 থেকে n-1 পর্যন্ত লুপটা যাচ্ছে, যেখানে যদি সে এখনও চুজিং স্টেটে থাকে ওয়াইল চুজিং তখন সে হচ্ছে স্কিপ করবে। আর যদি এটা নাম্বার হচ্ছে টিকিট 0 না হয়, ওয়াইল নাম্বার ইজ নট 0, তখনও সে তখন সে ওই যে তুলনা করবে আর কি। অ্যান্ড নাম্বার যে টিকিট যদি নাম্বার আই এর টিকিটের চেয়ে কম হয় তাইলেও সে এটা স্কিপ করবে। আচ্ছা, যখন তার টিকিটের টার্ম আসবে, মানে আই যখন তার টিকিটের টার্ম পাবে তখন সে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে এন্টার করবে। এন্টার ক্রিটিক্যাল সেকশন মানে যখন অন্য কোনো প্রসেসের কোনো প্রায়োরিটি থাকবে না তখন, এবং তার কাজ যখন শেষ হয়ে যাবে তখন সে তার টিকিটটা হচ্ছে রিলিজ করবে। অর্থাৎ যে টিকিটটা ছিল আইয়ের এগেনস্টে সেটা তখন 0 হয়ে যাবে। তার মানে আমি অন্য প্রসেসকে বলতেছি যে আমার এখন টিকিটে কোনো ভ্যালু নেই। তো এটা কেন ইম্পর্ট্যান্ট? এইটা মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে এনশিওর করে এবং ডেডলককে হচ্ছে প্রিভেন্ট করে এবং স্টারভেশনও হচ্ছে প্রিভেন্ট করে। এটা একটা ফেয়ারনেস বলা যায়, ফেয়ারনেস অ্যালগরিদম। তো এখানে এটারও আপনার কোডিং ইমপ্লিমেন্টেশন আছে, আমি এটার কোডিং ইমপ্লিমেন্টেশন ডেসক্রিপশনে দিয়ে দিব, কেউ আগ্রহী থাকলে দেখে নিতে পারে। আচ্ছা, এইটাই ছিল বেকারি অ্যালগরিদম। এবার আমরা প্রায়োরিটি ইনভার্সন সিনারিওগুলো দেখব। তার আগে আমরা প্রায়োরিটি বেসড শিডিউলিংটা হচ্ছে একটু রিক্যাপ করে আসি। ধরেন আমাদের একটা হাই প্রায়োরিটি প্রসেস আছে, একটা মিডিয়াম প্রায়োরিটি প্রসেস আছে এবং একটা লো প্রায়োরিটি প্রসেস আছে। তো হাই প্রায়োরিটি প্রসেস কি করে, সে মিডিয়াম এবং লো প্রায়োরিটি প্রসেস থেকে রিসোর্স নিয়ে নেয়, প্রিএম্প্ট লোয়ার প্রায়োরিটি প্রসেস। তো ক্রিটিক্যাল সেকশন আমরা হিসেবে চিন্তা করতে পারি রিসোর্স লাইক ফাইল, ডিভাইস, এক্সেস সিনক্রোনাইজ উইথ এ মিউটেক্স, এরকম আর কি। তো প্রায়োরিটি ইনভার্সন সিনারিওটা কি সেটাও বলি। প্রায়োরিটি ইনভার্সন হচ্ছে, লেটস সে এল হচ্ছে রানিং ইন ক্রিটিক্যাল সেকশন। এখন হাই প্রায়োরিটি কি করবে? হাই প্রায়োরিটির হচ্ছে ক্রিটিক্যাল সেকশন দরকার, কিন্তু যেহেতু এল রানিং আছে তো সে তো ওয়েটিংয়ে চলে যাচ্ছে। মিডিয়াম প্রায়োরিটি কি? মিডিয়াম প্রায়োরিটি হচ্ছে আপনার ও হচ্ছে আনরিলেটেড। ধরেন ও হচ্ছে
আনরিলেটেড টু সিএস, আনরিলেটেড টু ক্রিটিক্যাল সেকশন, অর্থাৎ ওর ক্রিটিক্যাল সেকশন দরকার নাই। তো এখানে ঘটনাটা কি ঘটবে, এল হচ্ছে আপনার ক্রিটিক্যাল সেকশনে হচ্ছে প্রবেশ করলো, এইচ মানে হাই প্রায়োরিটি ক্রিটিক্যাল সেকশন চাচ্ছে কিন্তু ব্লকড হয়ে গেছে। কেন ব্লকড হয়ে গেছে? ওয়েট মানে এলের জন্য ওয়েট করতেছে, ওয়েটস ফর এল। এম কি করতেছে, এম আসছে, ওর কিন্তু ক্রিটিক্যাল সেকশন দরকার নাই, ফলে ও কি করলো, ও হচ্ছে এলকে প্রিম্প্ট করে দিল এবং তার কাজ সে করে ফেললো। এরপরে এল আবার কাজ শুরু করলো এবং কাজ শেষ করবে, দেন হচ্ছে এইচ পাবে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, এইচ ইজ ডিলেইড বাই এম, এইচ ইজ ডিলেইড বাই এম, অর্থাৎ মিডিয়াম প্রায়োরিটি প্রসেস দ্বারা সে ডিলেইড হয়ে যাচ্ছে। এইটাকে আমরা বলতেছি প্রায়োরিটি ইনভার্সন। এটাই হচ্ছে প্রায়োরিটি ইনভার্সন, অর্থাৎ একটা লো প্রায়োরিটি প্রসেসের জন্য একটা হাই প্রায়োরিটি প্রসেস ডিলেইড হয়ে যাচ্ছে, তখন আমরা বলতেছি। তো একটা সিম্পল ডায়াগ্রাম নিয়ে আসি, এটা আরও ভালো বেটার বোঝানোর জন্য একটা সিম্পল ডায়াগ্রাম হচ্ছে আমরা নিয়ে আসি। লেটস সে আমাদের লেটস সে এল হচ্ছে ক্রিটিক্যাল সেকশনে আছে, এল ক্রিটিক্যাল সেকশনে আছে, এইচ আসলো, এইচ একটু পরে আসলো, পরে এসে সে এখন ওয়েট করতেছে, ধরেন এখানে আছে, এটা মনে করেন এই পাশটা হচ্ছে লেটস সে টাইম। এম আসলো, এম হচ্ছে কি করলো, এইখানে আসলো, এখানে এসে সে রান শুরু করে দিল এবং এতটুকু কাজ করলো। এইচ কিন্তু ওয়েট করতেছে এলের জন্য, এল অ্যান্ড এম এর জন্য। এখানেই আসলে ইনভার্সন অকার্স। তো এটা কখন হয় এই সিচুয়েশনটা? এটা নর্মালি প্রায়োরিটি বেসড শিডিউলিংয়ে এই সিচুয়েশনটা দেখা দেয়। তো এটার কারণে পারফরমেন্সে কিছু ইস্যু থাকে, কিছু সলিউশন আছে, যেমন প্রায়োরিটি ইনহেরিটেন্স, অর্থাৎ আমরা যদি লো প্রায়োরিটি প্রসেসের প্রায়োরিটি বাড়াতে থাকি, হাই প্রায়োরিটির মতো নিয়ে আসি, যখন এইচ ওয়েট করতেছে তখন যদি আমি এলের প্রায়োরিটি আস্তে আস্তে বাড়াতে থাকি, তখনও এই সিচুয়েশনটা এড়ানো যায়, কারণ মিডিয়াম প্রায়োরিটি আয়সা দেখবে লো প্রায়োরিটি অলরেডি হাই প্রায়োরিটি হয়ে গেছে, সো তার তো প্রিম্প্ট করার সুযোগ নেই এখানে। তো যখন এল এক্সিট করবে সিএস, তখনই প্রায়োরিটি হচ্ছে নর্মাল স্টেটে ফেরত আসবে। তো এটা একটা সলিউশন হইতে পারে। তো পসিবল সলিউশন নিয়ে যদি আলোচনা করি আমরা, পসিবল সলিউশন হচ্ছে প্রায়োরিটি ইনভার্সন, প্রায়োরিটি ইনহেরিটেন্স। তো এটাতে আসলে আমরা কি করি, আমরা টেম্পোরারিলি রেইজ করি এলস প্রায়োরিটি টু ম্যাচ এইচ while h waits। আরেকটা টেকনিক আছে, এটাকে বলি আমরা প্রায়োরিটি সিলিং প্রোটোকল। আচ্ছা, আমার বানান একটু ভুল হয়েছে। প্রায়োরিটি সিলিং প্রোটোকল। সো এখানে সিলিং প্রোটোকল, ওকে। তো এখানে প্রায়োরিটি সিলিং ও যেটা করে, ও হচ্ছে একটা রিসোর্সে প্রায়োরিটি সিলিং করে, মানে হাইয়েস্ট প্রায়োরিটি অফ অল প্রসেস দ্যাট মে অ্যাক্সেস ইট। সো এটা একটা টাস্ক, মানে কেবলমাত্র ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করতে পারবে যখন এটার প্রায়োরিটি এই রিসোর্সের সিলিং
মানে সিলিং করার পরে যে ভ্যালুটা থাকবে সেটার থেকে যদি বেশি হয় আর কি। আরেকটা পদ্ধতি আছে অ্যাভয়েড শেয়ার্ড রিসোর্স, মানে ক্রিটিক্যাল সেকশন যদি খুবই শর্ট অ্যান্ড এফিশিয়েন্ট হয় তাহলে শেয়ার্ড রিসোর্সের তো সুযোগ থাকে না, সো ব্লকিং টাইমও হচ্ছে কমে যায়। এছাড়া আরেকটা কাজ করা যায়, যেমন আমরা যদি লং ক্রিটিক্যাল সেকশন হচ্ছে অ্যাভয়েড করি সেটাও কিন্তু হয়। তো নর্মালি রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এগুলো হ্যান্ডেল করে। তো এটাই ছিল প্রায়োরিটি ইনভার্সনের কনসেপ্ট। এটা মেইনলি আমরা এখানে সিনারিও দিয়ে হচ্ছে এটা দেখিয়েছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।